আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কারে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি। জাতীয় সনদ তৈরি মূল লক্ষ্য বলছে কমিশন। দীর্ঘ 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ ইসলামাবাদের। মৌলিক সংস্কার ও গুম খুনের বিচারের উপর নির্ভর করছে নির্বাচনের সময়, মন্তব্য জামায়াত আমিরের। ভোটের আগেই গণহত্যার বিচার দেখতে চায় দলটি। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ সিপিডির। নতুন রপ্তানি বাজার ধরার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। সংস্কার সবার কাম্য, তবে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে বিএনপি। এ সময় ঐকমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল উদ্দেশ্য। কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন বিস্তারিত। প্রস্তাবিত সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে প্রথম দিনে অংশ নেয় বিএনপি। বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিএনপির সহযোগিতা উৎসাহব্যঞ্জক। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত রাখতে হবে। তবে বেশি ভালো করতে গিয়ে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে এর সুফল পাবে না দেশের জনগণ। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা আরো ভালো করব, আরো ভালো করতে চাই, এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দফাওয়ারি আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। মিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 15 বছর পর ঢাকায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর সূচিও চূড়ান্ত হয়েছে। চলতি মাসের শেষের দিকে ইসাক দার ঢাকা সফর করবেন। বিকেল 5:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। 2010 সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ
সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বৈঠকে এর মধ্যে আর কি কি বিষয় আলোচনা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিহা, আপনি জানেন যে সকালবেলা আজকে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব রয়েছেন আমিনা বালুচ, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন এবং এখানে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত রয়েছেন এবং তাদের দুজনের মধ্যে দীর্ঘ 15 বছর পর আজ ঐতিহাসিক একটি বৈঠক হচ্ছে। এই বৈঠকে আসলে বাংলাদেশ সহ পাকিস্তানের সাথে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে এবং বিভিন্ন সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে দুই দেশের বিমান যোগাযোগের যে বিষয়টি ছিল, পাকিস্তানের সাথে ঢাকার সাথে করাচির যে সরাসরি ফ্লাইট ছিল, ঢাকার সাথে ইসলামাবাদ এবং লাহোরের যে ফ্লাইট, এই যে ফ্লাইট ব্যবস্থাগুলো রয়েছে এগুলো চালুর ব্যাপারে আসলে আলোচনা হয়েছে বলে আমরা সমর্থিত সূত্রে জানতে পেরেছি। এছাড়াও ব্যবসা, বাণিজ্য, কৃষি, আঞ্চলিক নিরাপত্তা এসব বিষয়ে দুই পররাষ্ট্র সচিব কিন্তু কথা বলেছেন। এছাড়াও আপনি জানেন যে পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের কথা রয়েছে, উপপ্রধানমন্ত্রী দুঃখিত, তার ঢাকা সফরের কথা রয়েছে এবং সেই সফরের সূচিগুলো নিয়েও আমরা যতটুকু জানছি বিশ্বস্ত সূত্রে যে দুই পররাষ্ট্র সচিব আলোচনা করেছেন। এছাড়াও আপনি জানেন যে সার্কভুক্ত দেশগুলোর যে রয়েছে, এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা কিভাবে বাড়ানো যায় এসব বিষয়েও দুই সচিবের আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এইসব বিষয়ে কিন্তু এখন পর্যন্ত দাপ্তরিকভাবে আমাদেরকে কোনো রকমের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে বিকেল 5টার দিকে এইসব বিষয়ে পররাষ্ট্র সচিব জনাব জসিমউদ্দিন এসব বিষয়ে আমাদেরকে বিস্তারিত তুলে ধরবেন এবং পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ঠিকভাবে বলা হয়নি। আর যেটি হচ্ছে যে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং একই সাথে তিনি দেখা করবেন প্রধান উপদেষ্টার সাথে। সেখানেও তাদের নিশ্চয়ই দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এবং কথা হবে। এসব বিষয়ে সেখান থেকেও কোনো তথ্য আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে জানানো হবে। তবে যেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 15 বছরে আসলে কি কারণে দুই দেশের এই যে সম্পর্ক এত অবনতি ছিল এসব বিষয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং যাতে পিপল টু পিপল অর্থাৎ মানুষের যে যোগাযোগ দুই দেশের মধ্যে সেটি কিভাবে বাড়ানো যায় এসব বিষয়ে আসলে বেশিক্ষণ আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে ভবনটি রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, এখানে এখন দুই পররাষ্ট্র সচিবের লাঞ্চ চলছে। এই লাঞ্চে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আমরা দেখেছি নেপাল, এখানে নেপাল দেখেছি আমরা আসতে, এখানে ভুটান এবং মালদ্বীপের পতাকাবাহী রাষ্ট্রদূতের যে গাড়িটি রয়েছে সেটি আমরা প্রবেশ করতে দেখেছি এবং এই লাঞ্চে কিন্তু ভারতের যে হাই কমিশনার রয়েছেন তাকে কিন্তু আমরা দেখতে পাইনি। এছাড়া সবাইকে কিন্তু আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন এবং এই লাঞ্চ এই যে মধ্যাহ্ন ভোজটি চলছে সেখানে তারা অংশগ্রহণ করেছে। তো ফাতিহা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে সেখানকার বৈঠকের বিষয় নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মৌলিক সংস্কার শেষ না করে নির্বাচন হলে তাতে গণতন্ত্রের শক্ত ভিত তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, সংস্কার এবং গুম খুনের বিচারের উপরই নির্ভর করছে নির্বাচনের সময়, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে জামায়াত। এছাড়া লন্ডনে তারেক রহমানের সাথে অনানুষ্ঠানিক সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না।
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়াতে বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশকে নতুন রপ্তানি বাজার তৈরি সহ কৌশলগত বিকল্প খুঁজতে হবে। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেই দুষ্টু চক্রের মধ্যে ফেলবে। এটি শুধু ব্যবসা বাণিজ্যে নয়, শ্রমিকদের জীবনেও ফেলেছে নেতিবাচক প্রভাব। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে অকার্যকর করে রেখেছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা অভিযোগ করেন, গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ সহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত তাদের প্রতিবন্ধকতা তৈরি করছে। This is supposed to be 21st century, supposed to be Asian century. এবং মেজর মার্কেটস কিন্তু এখানে চায়না ইম্পোর্টস $2,800 billion, ইন্ডিয়া ইম্পোর্টস অ্যানুয়ালি $750 billion। আমার এক্সপোর্ট চায়নাতে লেস দেন $1 billion, ইন্ডিয়াতে লেস দেন $2 billion। সো এই জায়গাটাতে আমাদের আসলে যদি আমরা মনোযোগ দিই তাহলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন করে আমরা এই যে ডিপেন্ডেন্স এবং এই যে এখন একটা আমরা অ্যাপ্রিহেনশনের মধ্যে পড়েছি, সেগুলোও কিন্তু আমাদের লাঘব হবে। বিভিন্ন সময়ে রাজধানীতে ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া 250-রও বেশি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। বিভিন্ন থানায় জিডি ও অভিযোগের সূত্র ধরে এসব মোবাইল উদ্ধার করা হয়। মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। এই দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো পুরাতন মোবাইল ফোন সেট কেনাবেচার হাট, কিন্তু না, এসব রাজধানীর বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট। উদ্ধারের পর এসব মোবাইল ফোন সেট প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় ডিএমপির তেজগাঁও বিভাগ। দীর্ঘদিন পর খোয়া যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে অভিভূত সবাই। শিশু মেলা থেকে হারিয়ে গিয়েছিল, আমি টিউশন যাওয়ার পথে ফোনটা পাচ্ছিলাম না, তারপরে জিডি করার পর আজকে নিতে আসছি ফোন, তো অনেক ভালো লাগতেছে। জিডি করার পরে থানা থেকে উদ্ধার করে দিল, ভালো লাগছে, ভালো লাগছে। আমার আর কেনার যোগ্যতা ছিল না। 6-7 মাস আগে ফোনটা আমার ছিনতাই করে নিয়েছিল, তো আমি আশা ছিল না যে আমি পাবো, কিন্তু তারপরেও মানে এত কিছুর পরেও যে আমি ফোনটা পেয়েছি অনেক খুশি আর কি। এইসব মোবাইল ফোন উদ্ধারে আলাদা একটি ইউনিট গঠন করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। তেজগাঁও বিভাগের পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ডিএমপির 8 বিভাগে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে উপকৃত হবে পুরো রাজধানীবাসী। বাসে ওঠার ক্ষেত্রে, বাস থেকে নামার ক্ষেত্রে, ট্রেনে ওঠার ক্ষেত্রে, ট্রেন থেকে নামার ক্ষেত্রে ভিড়ের মধ্যে মোবাইল করে হারিয়ে যাচ্ছে এবং বাসা থেকে মোবাইল হারিয়ে যাচ্ছে, রিক্সা থেকে পড়ে যাচ্ছে মোবাইল। সচেতনতার সাথে চলাফেরা করে মোবাইল করে ব্যক্তিগত সম্পদ যেন সুন্দরভাবে রাখতে পারে। গত 3 মাসে এই পর্যন্ত তেজগাঁও বিভাগের 6 থানায় 450 মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 3 মাসে আমরা বেশ 700-800 ছিনতাইকারী ধরেছি বিভিন্ন লেভেলের, এবং এখনো সেটা চলমান রয়েছে। ছিনতাই আগে যেটি হরহামেশাই ঘটতো সেখান থেকে কিন্তু এখন অনেকটাই কমে এসছে, তো আরো কমানোর সুযোগ রয়েছে। তো আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাই প্রতিরোধে আমাদের বিভিন্ন থানায় টিম গঠন করা হয়েছে, তারা নিয়মিত কাজ করছে এবং ছিনতাইকারীরা যে সকল এলাকায় বসবাস করে সে সকল এলাকা চিহ্নিত করে আমাদের নিয়মিত ব্লক রেড আমরা দেই। মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারানো গেলে তাৎক্ষণিকভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত পাসওয়ার্ড পরিবর্তন করতে জনসাধারণকে পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটার ক্যাম্পাসে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। দুপুরে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধনে সমিতির নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, বিগত 28 বছর ধরে সুনামের সাথে কর্মরত বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় কুয়েট কর্মচারী সমিতি ঐক্যবদ্ধ। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির আহ্বানে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অপরদিকে সন্ধ্যায় 1 দফা দাবি আদায়ে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। গাইবান্ধা 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার
কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেলে তাকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতরাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বড় বোনের বাসা থেকে শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করে পুলিশ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে 2টি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ। জিয়া 218-24 এবং জিয়া 213-2024 এই 2টি মামলায় শাহ সারোয়ার কবির এমপিকে পুলিশ অ্যারেস্ট করে দিনাজপুর থেকে অ্যারেস্ট করে গাইবান্ধা আজকে পুলিশ কোর্টে সোপর্দ করেছে। আমরা আসামি পক্ষে জামিনের দরখাস্ত দিয়েছিলাম, যে জামিনটা নামঞ্জুর করেছে। এই নামঞ্জুরের আদেশে আমরা অ্যাগ্রিড হয়েছি এবং আমরা সেশন জজ কোর্টে আবার এর জন্য জামিনের দরখাস্ত করি। জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন রাজনৈতিক দল, বাংলাদেশ আম জনতা পার্টি। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন জানান, স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের জনগণ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলছে, যে কারণে জনগণকে এক হয়ে স্বৈরাচারকে বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। দলটি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালত ডিজিটালাইজেশন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানান আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় 297 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আম জনতা পার্টি মুক্তিযুদ্ধ জুলাই 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িকতা প্রতিরোধে, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায়, অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে যে সরকার শপথ নিয়েছিল তা দেশের এক বীরত্বগাথা অধ্যায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, ইতিহাসের উপর কোনো কিছু আরোপ করা যায় না। ঐতিহাসিক 17 এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আমবাগানে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। সেই দিনটি স্মরণ করে রাখতে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর আমবাগানে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে উপদেষ্টা বলেন, এখানে যা কিছু হবে ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই করা হবে। এখনকার নির্বাচিত যে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন তারাই তো এই সরকার গঠন করেছে, অবশ্যই সাংবিধানিক সরকার, কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে কর্তৃপক্ষ হিসেবে। একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে। মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস, ভিন্ন জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে তুলা চাষ। চরাঞ্চলের পতিত দোআঁশ মাটিতে তুলা চাষে মিলেছে ব্যাপক সফলতা। শেরপুরের আবহাওয়া তুলা চাষের জন্য অনুকূল এবং রোগবালাই কম হওয়ায় ফলনও হয়েছে বাম্পার। চাষাবাদে খরচ কম এবং প্রচলিত ফসলের তুলনায় লাভও বেশি। কৃষকরা জানান, সরকারি প্রণোদনা এবং প্রশিক্ষণ পেয়ে এবার সদর উপজেলার কান্দাশিরির চর, শেরপুর, ভাগলদির চর এবং নন্দীর চর বাজার এলাকায় 110 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। প্রতি একরে খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা। মাটি ভেদে গড়ে ফলন পাওয়া গেছে একরে 40 মণ, আর প্রতিমণ তুলা 4,200 টাকা দরে কিনে নিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। এতে একর প্রতি লাভ হচ্ছে 80 থেকে 90 হাজার টাকা। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DAHS জানিয়েছে, নির্দিষ্ট ভিসাধারীদের কার্যকলাপ সংক্রান্ত তথ্য না দিলে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাবে হার্ভার্ড। DAHS সেক্রেটারি বলেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি দিয়ে 30 এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থী ভিসাধারীদের অবৈধ ও সহিংস কার্যকলাপ সম্পর্কিত রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করা, ফিলিস্তিন সহ অন্য দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সেই আহ্বানে সাড়া দেয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সরকারিভাবে দেয়া বরাদ্দ কমিয়ে দেন ট্রাম্প। চট্টগ্রামে একটি বিদেশি পিস্তল ও 50 রাউন্ড গুলিসহ 30 মামলার আসামি আরিফ হোসেন প্রকাশ ওরফে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে নগরীর ডবল মুরিং থানা পুলিশের একটি বিশেষ টিম বারিক বিল্ডিং মোড়ে একটি শিল্প গ্রুপের মালিকানাধীন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় অধিবাসী মেহেদী হাসানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ছিনতাই সহ নগরীর বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডাবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক। গত 25 ফেব্রুয়ারি ওই এলাকায় ডাকাত দল ধরতে গেলে ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায়ও মেহেদী জড়িত বলে জানায় পুলিশ। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। জিতলেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে 227 রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ নারী দল। 228 রানের টার্গেটে এখন ব্যাট করছে ক্যারিবিয়ানরা, অথচ বাংলাদেশের মিডল অর্ডার ভেবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তাতে 200 পার করতে পারাটাই ছিল শঙ্কার। শুরুতে সোভানা মোস্তারি দ্রুত ফিরলেও ফারজানা এবং শারমিন গড়েন 118 রানের জুটি। ধীরগতির ইনিংস খেললেও ফারজানার ব্যাট থেকে আসে 42 রান। 50 তুলে নেওয়া শারমিন থামেন 67 রানে। বড় রানের কক্ষপথে থাকা বাংলাদেশের রানের লাগাম টেনেছেন আলিয়া আলাইনের একটি ওভারে। সেখানেই ঘুরে যায় ইনিংসের মোড়। এক পর্যায়ে 134 রানে 1 উইকেট থেকে স্কোর কার্ড হয় 177 রানে 7 উইকেট। সেখান থেকেই হাল ধরেন দলের সহ অধিনায়ক নাহিদা। চারের সাহায্যে করেন 25 রান। ক্রিস আঁকড়ে তাকে সঙ্গ দিয়েছেন রাবেয়া। তবে 49তম ওভারে 2-4 দলের স্কোর 200 পার করান রাবেয়া। এরপরে শেষ ওভারে নাহিদা 1-4 মেরে আউট হলেও রাবেয়া টানা 3-4 স্কোরবোর্ড করেন সমৃদ্ধ। শেষ পর্যন্ত 9 উইকেটে বাংলাদেশ তুলে 227 রান। এই রান মোকাবেলা করতে পারলেই বাংলাদেশ পেয়ে যাবে বিশ্বকাপ খেলার ছাড়পত্র। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংস্কারে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি। জাতীয় সনদ তৈরি মূল লক্ষ্য বলছে কমিশন। দীর্ঘ 15 বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ ইসলামাবাদের। মৌলিক সংস্কার ও গুম খুনের বিচারের উপর নির্ভর করছে নির্বাচনের সময়, মন্তব্য জামাতে আমিরের। ভোটের আগেই গণহত্যার বিচার দেখতে চায় দলটি। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ সিপিডির। নতুন রপ্তানি বাজার ধরার তাগিদ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।